কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। ইজি টু লার্নিং স্কুলের পক্ষ থেকে আমরা আবার আমাদের যথারীতি ডিউটি তাই ক্লাস নিতে চলে এসেছি। তোমরা সাবস্টিটিউশন রিয়াকশন মানে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে অনেক কিছুই আগের ক্লাসে শিখেছো। এইবার আগের ক্লাসে তোমরা যেটা শিখেছো সেইগুলো সম্পর্কে আমি SN1 মেকানিজম, SN2 মেকানিজম সম্পর্কে বিস্তারিত আলোচনা, তার কখন SN1 হবে, SN2 হবে, কিভাবে হবে, কোনটার অর্ডার কত, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম পর্যন্ত আমরা বিস্তর আলোচনা করেছি। তারপরেও একটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। দেখবে ওটার পার্ট 1 আমরা করেছি। মানে জাস্ট আমরা সাবস্টেটের ওপর ডিপেন্ড করে যে ফ্যাক্টরগুলো হয় সেইগুলোই আমরা আলোচনা করেছি। তো সেখান থেকেই আমরা আমাদের পরবর্তী ক্লাসটা আজকে শুরু করছি। চলো, প্রথমে কি আছে, সাম স্পেশাল হ্যালো অ্যালকেনস ফর সাবস্টিটিউশন রিয়াকশন। দেখো কিছু কিছু স্পেশাল রিয়েজেন্ট আছে যেগুলো যথারীতি যেই নিয়মগুলো আমরা এতদিন শিখেছি সেইগুলোতে মেনে চলে না। যেমন কি রকম? যেমন দেখো, প্রথমেই তোমাদেরকে যদি আমি দিই এটা, Cl, এবার তোমাকে দিলাম ধরো OH মাইনাস। তাহলে কথা হচ্ছে যে স্যার এটা তো স্যার SN1 আছে। কেন স্যার এটা SN1 হবে? কারণ আপনি বলেছিলেন যদি কার্বনটি 3 ডিগ্রি হয়, দেখুন স্যার এর সাথে এই একটি কার্বন, এই একটি কার্বন, 3টি কার্বন অ্যাটাচ, তাহলে স্যার এটা 3 ডিগ্রি হ্যালাইড। আর আপনি স্যার বলেছিলেন যদি 3 ডিগ্রি হ্যালাইড হয় তাহলে সেটা কি করে না SN1 করে। আর SN1 করা মানে কি, সে প্রথমে একটা ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি করবে। সেই কার্বোক্যাটায়নটা দেখতে কেমন হবে স্যার? কেমন আবার স্যার? এরকম দেখতে হবে, এখানে প্লাস চার্জ। কিন্তু দেখ, আমরা জানি যে কার্বোক্যাটায়ন তৈরি হয় তাদের মধ্যে সেটা কি হাইব্রিডাইজ হয়? sp2 হাইব্রিডাইজড। যদি sp2 হাইব্রিডাইজড হয় তার অ্যাঙ্গেলটা কত হয় না স্যার 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। কিন্তু এই যে সিস্টেম, এটার যদি অ্যাঙ্গেল 120-তে আসতে হয়, এখানে একটা কি কাজ হবে দেখ, স্ট্রং অ্যাঙ্গুলার স্ট্রেন। অ্যাঙ্গুলার স্ট্রেন মানে কি? কৌণিক পীড়ন। একটা স্যার কৌণিক পীড়ন সৃষ্টি হয়, তার জন্য এটা 3 ডিগ্রি হওয়া সত্ত্বেও কি হয়? আনস্টেবল। তাই জন্য এই কার্বোক্যাটায়ন কখনো তৈরি হবে না। যেহেতু এই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি হবে না, তাই এটা কখনোই SN1 দিতে পারে না। এটা যদিও বা সাবস্টিটিউশন রিয়াকশন করে সেটা SN2 পাথওয়ে ফলো করবে। যদি করে, মেনলি এরা করে না, যদি কখনো করতে ইচ্ছে হয় তাহলে SN2 পাথওয়েতে করবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা স্টেটমেন্ট আকারে একটা কথা জাস্ট লিখে রাখ। ডাবল বন্ড or plus charge on bridge headed position is highly unstable. তাহলে এই যে ব্রিজ হেডেড পজিশানগুলো আছে, মানে এই পজিশানগুলোতে কখনোই প্লাস চার্জ বা ডাবল বন্ড থাকতে পারবে না। যদি ওই রকম কোনো সিস্টেমে
যেখানে দেখবি ব্রিজ হেডেড পজিশান চলে এসছে এবং সেই ব্রিজ হেডেড পজিশানে দেখিস যে স্যার ডবল বন্ড আছে, বা সেই ব্রিজ হেডেড পজিশানে যদি দেখিস যে স্যার সেই ব্রিজ হেডেড পজিশানে কি চলে এসছে না, ব্রিজ হেডেড পজিশানে আমার ডবল বন্ড চলে আসছে, সেই রকম সিস্টেমগুলো কি হয়, সেই রকম সিস্টেমগুলো হয় প্রচণ্ড আনস্টেবল। যেহেতু তারা প্রচণ্ড আনস্টেবল তাই তারা SN1 বা SN2 করতে পারে না। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, ধর তোকে এরকম দুটো দেবে, তোকে ধর বলল CH2 বললো OH, আরেকটা বললো এখানে দেওয়া আছে NO2, আরেকটা কি আছে CH2OH, এখানে আছে তোর ধর OH। এবার দুটোতেই কি দিয়েছে না HCl, মানে ধর Cl মাইনাস দিয়েছে, তাহলে বলবে দুটোতে কোনটাতে রিয়াকশানটা ফাস্টার হবে। ধরে নে এটাতে 1 নম্বর, এটাতে 2 নম্বর, কোনটা ফাস্টার হবে? স্যার এই ধরনের কার্বন, এই ধরনের যে কম্পাউন্ডগুলো আছে তাকে আমরা কি জানি? একটু আগেই ফার্স্ট ক্লাসেই স্যার আপনি বলেছেন এরা হচ্ছে বেনজাইল হ্যালাইড। কি মানে বেনজাইল? এটা হ্যালাইড নয়, এটা তোর বেনজাইল অ্যালকোহল, ঠিক আছে, সিমিলার জিনিস, ঠিক আছে, অ্যালকোহল যাই হোক, ধরুন এটা বেনজাইলিক পজিশন, কারণ এটা বেনজিন রিংয়ের ঠিক পরবর্তী একটা কার্বন আছে, তার সঙ্গে ফাংশনাল গ্রুপটা আছে, তাই একে আমরা বলবো বেনজাইল অ্যালকোহল। যদি হ্যালোজেন থাকতো তখন আমরা বলতাম বেনজাইল হ্যালোজেন। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি তোরা বুঝতে পেরেছিস। আচ্ছা, এবার দেখ, দুক্ষেত্রেই বেনজাইল যখন হয় আমরা বলেছিলাম যে কি আছে না ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন ফরমেশনের মাধ্যমে হবে। তাহলে এটা কি আছে NO2, এক্ষেত্রেও কি হবে সিমিলার জিনিস, জাস্ট এখানে হবে OH, বাকিটা যা আছে তাই CH2+। দেখো এই যে NO2 গ্রুপটা আছে, এই NO2 গ্রুপের কি এফেক্ট আছে? -I এফেক্ট আছে। আর কি আছে? -R আছে। আর এর কি আছে না +R আছে। যেহেতু -I আছে, সে কি করবে? এই ইলেকট্রন ক্লাউডকে আরও 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 নিজের দিকে টানবে। যেহেতু নিজের দিকে টানবে, ডিউ টু দিস পজিটিভ চার্জ উইল ইনক্রিজ। পজিটিভ চার্জটা কি করবে? বাড়তে থাকবে। যেহেতু পজিটিভ চার্জটা বাড়তে থাকবে, তাহলে এই যে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়নটা থাকবে, কার্বোক্যাটায়ন কি হবে বলো? ভেরি ভেরি আনস্টেবল, ভেরি ভেরি আনস্টেবল। যেহেতু এটা ভেরি ভেরি আনস্টেবল হবে, তাই জন্য কি হবে বলো? তাই জন্য এটাতে স্লো প্রসেস হবে। আর এটা কি দেখো, এর +I আছে, তাই জন্য কি হবে +R আছে, দেখি ইলেকট্রন ক্লাউড দেবে, তার ফলে এই যে প্লাস চার্জটা কমতে থাকবে। চার্জ যত কমতে থাকবে তত কি হবে? সেটা মোর স্টেবল হবে। যেহেতু সেটা মোর স্টেবল, তাই জন্য এটা কি দেবে? এটা SN2 বা SN1 খুব ভালো পরিমাণে দেবে। বোঝা গেল? নেক্সট, আমরা স্ট্রাকচার সম্পর্কে, মানে সাবস্ট্রেটের যে স্ট্রাকচার সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করে নিলাম। আশা করি আরও কিছু প্রবলেম থাকবে, যেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যখন প্রবলেম সলভ করব এই চ্যাপ্টারের ওপর, চ্যাপ্টারের শেষে আবার পরীক্ষার আগে বারবার তোমাদের প্র্যাকটিস, বহুবার প্র্যাকটিস হবে, তো সেইগুলো তো আমরা করবই। সেগুলো করার পরে আমাদের তো আমরা এই সাবস্ট্রেট নিয়ে এই জন্য এখন আর
আলোচনা করছি না, এটুকুই থাক। এইবার আমাদের যেটা লাগবে সেইটা হচ্ছে তোমার নেচার অফ দ্য সলভেন্ট। সলভেন্ট যে কোনো রিয়াকশানের ক্ষেত্রে সলভেন্ট চুজ করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কেন? ধর তুই এমন দু একটা রিয়েজেন্ট নিয়েছিস যারা কোনো সলিউশানে ডিজলভই হলো না। যদি ডিজলভ না করে তাহলে কি হবে বলতো? তারা তো নিজেদের কাছে আসতে পারবে না রে। যদি কাছে আসতে না পারে তারা রিয়াকশান করবে কি করে? আবার ধর তুই এমন সলভেন্ট নিলি যেই সলভেন্টই ওই রিয়াক্টেন্টগুলোর সঙ্গে রিয়াকশান করে দিচ্ছে। তুই রিয়াকশান করতে চাইছিস অন্য দুটো রিয়েজেন্টের সাথে, কিন্তু সেখানে যে সলভেন্ট আছে সেই রিয়াকশান করে দিচ্ছে। তাহলে তুই যে রিয়াকশানটা চাইছিলি সেটা পাবি না। তাই জন্য যে কোনো রিয়াকশানের সলভেন্ট চুজ একটা ভেরি ইম্পর্ট্যান্ট ব্যাপার, ঠিক আছে? মানে খুবই দক্ষতার সঙ্গে সলভেন্টটা চুজ করতে হয়। সেরকম আমাদের যে SN1 বা SN2 আছে, তারাও যেগুলো SN2 রিয়াকশন, তারা কি করবে না, তারা শুধুমাত্র পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট রিয়াকশানগুলো ভালো হবে। অ্যাপ্রোটিক কাদের বলছে না? যারা শুধুমাত্র ক্যাটায়নকে স্টেবিলাইজ করতে পারে। কাকে স্টেবিলাইজ করতে পারবে? শুধুমাত্র ক্যাটায়নকে। যেমন দেখ, এখানে একটা এক্সাম্পল আছে, সেইটা হচ্ছে তোর DMSO। DMSO মানে কি? ডাইমিথাইল সালফক্সাইড। DMSO, মেসো নয়, DMSO। সেই DMSOর কি না, সলভেন্টটা হচ্ছে তোর ফুল নেম হবে ডাইমিথাইল সালফক্সাইড। বোঝা গেল? এটাকে আমরা বলবো ডাইমিথাইল সালফক্সাইড। দেখো এই স্ট্রাকচারটা দেখো, এই একটা মিথাইল গ্রুপ, এই সালফক্সাইড, সালফার অক্সাইড আছে, এই জন্য এর নাম কি? ডাইমিথাইল, বলো, ডাইমিথাইল সালফক্সাইড। ক্লিয়ার? এইবার দেখো আরও একটা আছে যেটার নাম যেটার নাম হচ্ছে DMF। DMF কোথা থেকে এসছে? ডাইমিথাইল ফর্মামাইড। এটা কীরকম? আবার আছে NN ডাইমিথাইল। কীরকম দেখতে? ফর্মামাইড মানে একটা CHO আছে, আর এদিকে কি হবে? N। এই N এর সাথে আবার কি আছে দেখো, দুটো CH3 গ্রুপ লেগে আছে। যেহেতু দুটো CH3 আছে তাই জন্য নামটা কি? N, ডাইমিথাইল ফর্মামাইড। এটাকে আমরা কি বলবো? DMF। দেখো শেষে কি আছে? অ্যাসিটোন। এটাও একটা, অ্যাসিটোনটা আমাদের চেনা জানা। দেখবে আমরা যখন ফিঙ্কেলস্টাইন রিয়াকশান পড়বো, দেখবে সেখানে অ্যাসিটোনকে সলভেন্ট হিসেবে ইউজ করা হয়েছে। কেন অ্যাসিটোনকে সলভেন্ট হিসেবে ইউজ করছে? কারণ রিয়াকশানটা একটা SN2 প্রসেস। আচ্ছা, SN2 কেন এটা ভালো হয় সেটা আমাদের জানতে হবে। দেখো এখানে যে সমস্ত সেন্টারগুলো আছে, চার্জ সেন্টার, দেখো কোনগুলো দেখো দেখি। এখানে যেটা আছে সেটা হচ্ছে মেনলি অক্সিজেন, ঠিক আছে? এখানে দেখো, এখানে নাইট্রোজেন দিয়েও দিতে পারবে, অক্সিজেন দিয়েও দিতে পারবে। এখানেও দেখো সিমিলার ব্যাপার। তার মানে এই সমস্ত যে সলভেন্টগুলো আছে তারা কি করবে? ক্যান অনলি stabilized the cation, only stabilize the, তারা শুধুমাত্র ক্যাটায়নকেই স্টেবিলাইজ করতে পারে। কাকে পারে না? শুধুমাত্র ক্যাটায়নকেই স্টেবিলাইজ করতে পারে। যারা শুধুমাত্র ক্যাটায়নকে স্টেবিলাইজ করতে পারবে তাদেরকে আমরা বলবো পোলার অ্যাপ্রোটিক বা অ্যাপ্রোটিক পোলার সলভেন্ট। বোঝা গেল? এবার এই অ্যাপ্রোটিক পোলার সলভেন্ট যারা আছে তারা শুধুমাত্র কাকে স্টেবিলাইজ করতে পারবে না স্যার? তারা শুধুমাত্র আমাদের ক্যাটায়নকে স্টেবিলাইজ করতে পারবে। এবার ক্যাটায়ন স্টেবিলাইজ কখন দরকার দেখবি। আমি যদি একটা তোকে সিম্পল রিয়াকশান দিই, ধর ROH, তাকে তুই দিলি ধর KCl দিলি। কি দিলি? KCl দিলে কি হয় না RCl হয়। RCl কখন হবে? যখন কেটা Cl মাইনাসকে ছাড়বে, হ্যাঁ কি না? কেটাকে তো এই ডিসোসিয়েশনটা হতে হবে KCl বন্ডের মধ্যে। KCl দুটো সাইজ সিমিলার প্রায়, তাহলে তাদের বন্ডটা কি হয়?
খুব স্ট্রং হয়, তাহলে এই বন্ডটাকে ব্রেক করা কি হবে, খুব কষ্টসাধ্য। এই যে কেসিয়াল বন্ডটাকে ব্রেক করা খুব কষ্টসাধ্য, কিন্তু তাকে যদি তুই এই ডিএমএসও, অ্যাসিটোন এইগুলো দিস, তখন কি হবে দেখ, Ka প্লাস আয়নটাকে ঘিরে এইরকম অনেকগুলো অ্যাসিটোন থাকবে। হ্যাঁ কি না রে বল, থাকবে তো রে। এইভাবে কি পাবে, সলভেশন এনার্জি পাবে, দেখ স্টেবিলাইজ হচ্ছে, এইভাবে একে ঘিরে ধরেছে, আরও কিছু ঘিরে ধরবে, তার ফলে এটা কি হলো, স্টেবিলাইজ হচ্ছে। যেই ক্যাটায়নকে স্টেবিলাইজ করে দিল সে Cl মাইনাসকে ছেড়ে দেবে, আর Cl মাইনাসকে স্টেবিলাইজ করার জন্য মিডিয়ামে কিন্তু কিছুই নেই, তখন Cl মাইনাস একদম বাঁধন ছাড়া। যেই বাঁধন ছাড়া হয়ে গেল সে কি করবে, আর কে গিয়ে অ্যাটাক করবে, OH বেরোবে। মানে এর যে নিউক্লিও ফিলিসিটি, এর যে নিউক্লিওফাইলের যে পাওয়ারটা, এর যেহেতু স্টেবিল হতে পারছে না, সে তাড়াতাড়ি রিয়াকশান হতে চাইবে, তাই জন্য এই প্রোডাক্টটা খুব সহজেই ফর্ম হবে। তাই জন্য সবসময় মনে রাখবি, কোনো সলভেন্ট যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে SN2 রিয়াকশান প্রেফারেবল হবে। তুই কিভাবে চিনবি, তোকে একটা রিয়াকশান দিয়ে দিল, রিয়াকশান দিয়ে বলবে এটা SN1 হবে না SN2 হবে, দেখবি সেখানে DMF ইন্ডিকেটার, DMF সলভেন্ট ইউজ করা আছে, তাহলে তুই ভাববি DMF একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। যেহেতু DMF একটি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, তাই এক্ষেত্রে কি হবে, DMF একটি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, তাই এক্ষেত্রে SN2 মেকানিজম ফলো করবে। তাহলে কি হলো, যখনই দেখবি পোলার অ্যাপ্রোটিক, সেক্ষেত্রে ফেভারেবল হবে আমাদের SN2। বোঝা গেল, SN2 ফেভারেবল। যখনই পোলার অ্যাপ্রোটিক, তখনই কি হবে, SN2 ফেভারেবল হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসি পোলার প্রোটিক। পোলার প্রোটিক কারা না, যারা, যেমন আগে এক্সাম্পল দেখি, মিথানল। মিথানল মানে কি, CH3OH। আরও কি এক্সাম্পল আছে দেখো, ইথানল, CH3CH2OH। আর কি আছে না, জল, ওয়াটার। এগুলো কি সব পোলার প্রোটিক। না স্যার পোলার অ্যাপ্রোটিক যদি SN2 দেয়, তাহলে এটা নিশ্চয়ই SN1 হবে। সেটা তো কারণ হতে পারে না, কারণটা আমাদের জানতে হবে। দেখো কি বলেছে, আর সুইটেবল, মানে পোলার প্রোটিক সলভেন্টস আর সুইটেবল ফর SN1 রিয়াকশন, বিকজ ইন সাচ সলভেন্ট, এই সলভেন্টগুলোতে কি হয়, বোথ দ্য ইন্টারমিডিয়েট, এখানে ইন্টারমিডিয়েটটা কি, কার্বোক্যাটায়ন, মানে এটা মেনলি কি চার্জ, পজিটিভ চার্জ, তাকে স্টেবিল করতে পারে। কে করতে পারে স্টেবিল না স্যার, পোলার প্রোটিক দ্রাবণ। একে যত স্টেবিল করবে কি লাভ হবে, তার মানে কি হবে দেখ, অ্যাক্টিভেশন এনার্জি কি হবে, রিডিউস হবে। যেহেতু অ্যাক্টিভেশন এনার্জি রিডিউস হবে, তাহলে রিয়াকশন রেট কি হবে, ফাস্ট হবে। একটা কারণ কি করতে পারছে না স্যার, এক্ষেত্রে তো কার্বোক্যাটায়নও, আমাদের যে পোলার যেটা অ্যাপ্রোটিক ছিল সেটাও তো পজিটিভকে করতে পারতো, তাহলে পোলার অ্যাপ্রোটিক ইউজ করতাম। দেখো আরেকটা আছে, ইট ক্যান অলসো স্টেবিলাইজ দ্য হ্যালাইড আয়ন ভায়া সলভেশন। এটা দুটোকেই করতে পারে। কেন, দেখ আমাদের SN1-এ কি হয় বলতো, SN1-এ যেটা হয়, প্রথমে কিন্তু Clটা বেরিয়ে গেল Cl মাইনাস আকারে, আর ক্যাটায়ন হলো, আর Cl মাইনাস আসলো। SN2-তে কিন্তু হয় না, এটা পরে বেরোয় আফটার দ্য রিয়াকশান, এটা মাঝপথেই Clটা বেরিয়ে যায়। তাহলে একে যদি না তুই স্টেবিলাইজ করতে পারিস, তাহলে তোর এ আবার রিয়াকশান করে দেবে, তাহলে তোকে Cl মানে একেও স্টেবিলাইজ করতে হবে, আর একে তো স্টেবিলাইজ করতে হবেই। তাহলে SN1-এর ক্ষেত্রে আমার এমন ধরনের সলভেন্ট চাই, যেই সলভেন্ট আমার লিভিং গ্রুপের যে অ্যানায়ন আছে
তাকেও স্টেবিলাইজ করতে পারবে এবং যে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হবে সেই ইন্টারমিডিয়েটকেও স্টেবিলাইজ করতে পারবে। মানে এখানে দুটো অপোজিট চার্জ, কার্বোক্যাটায়ন পজিটিভ চার্জ এবং যেটা লিভিং গ্রুপ সেটা নেগেটিভ চার্জ বা নিউট্রাল উইথ লোন পেয়ার। তো যাই হোক, এই দুটোকেই যখন কেউ স্টেবিলাইজ করতে পারবে, মানে এমন কোনো সলভেন্ট লাগবে যেটা পজিটিভ চার্জকেও নিউট্রালাইজ করতে পারে আবার নেগেটিভ চার্জকেও নিউট্রালাইজ করতে পারে, সেই ধরনের সলভেন্টকে আমরা বলবো পোলার প্রোটিক সলভেন্ট। যেমন কীরকম, মিথানল, এর হাইড্রোজেন দ্বারা কাকে করবে, নেগেটিভকে, আর অক্সিজেন দ্বারা পজিটিভকে স্টেবিলাইজ করবে। জলেরও ক্ষেত্রেও সেম, ইথানলের ক্ষেত্রেও সেম। তাহলে মোদ্দা কথা হলো, যদি পোলার প্রোটিক হয়, কি হয়, পোলার প্রোটিক, তাহলে কি দেবে না, তাহলে কি দেবে, SN1। আর যদি পোলার অ্যাপ্রোটিক হয় তাহলে কি দেবে আমার, SN2। বোঝা গেল কখন SN1 হবে, কখন SN2 হবে। ক্লিয়ার না? যদি সলভেন্টটা পোলার প্রোটিক হয়, তার এক্সাম্পল কি, এটা বারবার বলছি কারণ খুব ইম্পর্টেন্ট, আমরা ভুলে যাই, আমিও ভুলে যেতাম। পোলার প্রোটিক কি না স্যার, যেটা পজিটিভকেও স্টেবিলাইজ করতে পারে, সাইমালটেনিয়াসলি নেগেটিভকেও স্টেবিলাইজ করতে পারবে। যেমন কি স্যার, মিথানল, ইথানল, ওয়াটার। তাহলে এটা কি হবে না, আমাদের যে SN1-এ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট আছে তাকে স্টেবিলিটি করবে। যদি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটকে স্টেবিল করতে পারে তাহলে তার অ্যাক্টিভেশন এনার্জি কমবে। অ্যাক্টিভেশন এনার্জি যত কমবে তাহলে কি হবে, রিয়াকশানটা তত ফাস্ট হবে। দ্বিতীয়ত, যে লিভিং গ্রুপটা ওই সাবস্ট্রেটটা রিলিজ করলো তাকেও আমাকে স্টেবিলিটি দিতে হবে। ভাই তোকে বের করে দিয়েছি কিন্তু তোকে যাওয়ার আগে একটু ভালো মন্দ করে খাওয়াচ্ছি, একটু ফ্যানের হাওয়া খাওয়াচ্ছি তোকে, তো ফ্যানের হাওয়া বা স্টেবিলিটি দেওয়ার জন্য কি লাগবে, একটা সলভেন্ট লাগবে। সেটা কে করবে, ওই একই সলভেন্টই করবে। সেই ধরনের সলভেন্টগুলোকে কি বলবো, পোলার প্রোটিক। বোঝা গেল? এবার যদি আগেরটায় আমরা দেখি, সেখানে কি ছিল, এখানে আমাদের বড় বড় সলভেন্ট, যেমন ধর ডিএমএসও। ডিএমএসও মানে কি, ডাইমিথাইল সালফোক্সাইড। আর কি আছে, ডিএমএফ। ডিএমএফ মানে কি, NN ডাইমিথাইল ফর্মামাইড। NN ডাইমিথাইল ফর্মামাইড। এই দুটো একটু অচেনা। আর একটা যেটা আছে অ্যাসিটোন, যেটা আমরা সবাই জানি, CH3COCH3। ঠিক আছে? এই যে সলভেন্টগুলো আছে তারা কেবলমাত্র স্টেবিলাইজ করতে পারে কোনো পজিটিভ চার্জ যুক্ত আধানকে, মানে যৌগকে, বা এক্ষেত্রে কার্বোক্যাটায়নকে। যেহেতু পজিটিভকে করতে পারে তাহলে এক্ষেত্রে এই যে দেখ, যে নিউক্লিওফাইলটা আমরা নিয়েছিলাম, কে খুব সুন্দরভাবে স্টেবিলাইজ কে করে দিল, এই আমাদের পোলার প্রোটিক। আর তখন Cl- কি হয়ে গেল, ফ্রি হয়ে গেল। তো এই ধরনের সলভেন্টকে আমরা বলবো, বলো, পোলার অ্যাপ্রোটিক। তাহলে পোলার অ্যাপ্রোটিক যখন থাকবে, মানে যখন ডিএমএসও থাকবে, যখন ডিএমএফ থাকবে, যখন অ্যাসিটোন থাকবে, তখন আমরা ধরে নেব রিয়াকশানটা একটা SN2। আর যখন পোলার প্রোটিক থাকবে, মানে যখন ইথানল থাকবে, মানে যখন মিথানল থাকবে, যখন ওয়াটার থাকবে, তখন সেটা পোলার প্রোটিক, মানে সেটা SN1 মেকানিজম ফলো করবে। একটু তোমরা ভেবে নাও। নেক্সট, কনসেন্ট্রেশন অ্যান্ড রিঅ্যাক্টিভিটি অফ দ্য নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল স্পেলিংটা একটু মিস্টেক আছে, LE হবে। ঠিক আছে? তাহলে কি না, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন। দেখো, এটা বোঝার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এদের রেট জানতে হবে। দেখো, SN1-এর রেট আমরা পড়েছিলাম না, এর ক্ষেত্রে রেট শুধুমাত্র ডিপেন্ড করে
রেট কনস্ট্যান্ট গুণিতক সাবস্ট্রেট। আর SN2 ক্ষেত্রে আমরা জেনেছিলাম এর ক্ষেত্রে রেটটা কার উপর ডিপেন্ড করে না K ইন্টু সাবস্ট্রেট প্লাস নিউক্লিওফাইল। ইয়েস অর নো? দেখো SN1 যেটা হয় তার ক্ষেত্রে কোনো অবস্থাতেই রেট ডিটারমাইনিং স্টেপে নিউক্লিওফাইলের কোনো গল্পই নেই। মানে যে স্টেপটা স্লোয়েস্ট ছিল সেখানে শুধু সাবস্ট্রেট থেকে লিভিং গ্রুপটা ব্রেক হয়েছিল, মানে সাবস্ট্রেট প্লাস লিভিং গ্রুপের মধ্যে একটা বন্ড ব্রেকিং হয়েছিল। তাহলে এই যে প্রসেসটা এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছিল আমাদের স্লোয়েস্ট প্রসেস। দিস ইজ দ্য RDA স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। ওই স্টেপে নিউক্লিওফাইলের কোনো কাজ ছিল না। তাই জন্য দেখো কি বলেছে, ফর SN1 রিয়াকশন are unaffected both by the concentration and the nature of the nucleophile। তাহলে না SN1 রিয়াকশানের ক্ষেত্রে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন বা তার রিয়াক্টিভিটি SN1 বিক্রিয়ার স্পিড বা হারের ওপর কোনো প্রভাব ফেলে না। কেন ফেলে না? কারণ এই বিক্রিয়ার যে রেট ইকুয়েশন বা রেটের সমীকরণ, বিক্রিয়ার হার সমীকরণে নিউক্লিওফাইলের কোনো জায়গা নেই। এবং রেট ডিটারমাইনিং স্টেপ মানে যেটা বিক্রিয়ার ক্রম নির্ণায়ক যে ধাপ বা বিক্রিয়ার হার নির্ণায়ক যে ধাপ, সেই ধাপে নিউক্লিওফাইল অংশগ্রহণ করেনি। তাই আমরা কি বলতে পারি, এই রিয়াকশানের রেটের ওপরে নিউক্লিওফাইলের কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রক্ষান্তরে অন দ্য আদার হ্যান্ড যদি আমরা দেখি, যদি যে ক্ষেত্রে আমাদের SN2 হয়েছিল, একটু আগেই বললাম SN2-র ক্ষেত্রে রেট কি হয়েছিল না রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইন্টু সাবস্ট্রেট ইন্টু নিউক্লিওফাইল। ক্লিয়ার? সাবস্ট্রেট ইন্টু নিউক্লিওফাইল। তাহলে এই রিয়াকশানগুলোর ক্ষেত্রে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন যত বেশি হবে রেট তত বাড়বে, নিউক্লিওফাইলের রিয়াক্টিভিটি যত বেশি হবে তার রিয়াকশানের রেট তত বেশি হবে। মানে উইথ দ্য ইনক্রিজ অফ রিয়াক্টিভিটি অ্যান্ড the concentration of the nucleophile, rate of SN2 reaction increases। লিখে দিচ্ছি, increase of concentration and reactivity of nucleophile rate of SN2 reaction increases। তাহলে কোনো কি হচ্ছে না রিয়াকশানের যে কনসেন্ট্রেশন এবং তার রিয়াক্টিভিটি, কোনো রিয়াকশানের রেটটা কী হবে না যত নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন যত বাড়বে, নিউক্লিওফাইলের রিয়াক্টিভিটি যত বাড়বে, সেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাই মলিকুল দ্যাট ইজ SN2 রিয়াকশানের ক্ষেত্রে কি হবে না তার রিয়াকশানের হারও বাড়বে। কিন্তু SN1-এর ক্ষেত্রে যেহেতু তার হার নির্ণায়ক ধাপে, যেহেতু রিয়াকশানের হার নির্ণায়ক ধাপে আমাদের কনসেন্ট্রেশন টার্মের কোনো জায়গা, আমাদের নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন টার্ম নেই, তাই আমরা বলতে পারি SN1 রিয়াকশানের ক্ষেত্রে এগুলোর কোনো প্রভাব থাকবে না। এবার তাদের রিয়াক্টিভিটি অর্ডার আমাদের একটু দেখে নিতে হবে। দেখো RO মানে অ্যালকক্সি গ্রুপের সব থেকে বেশি, তারপরে OH তার সেটার থেকে COOH-এর অনেক কম, তারপরে অ্যালকোহলিক গ্রুপ এবং সবার শেষে আছে ওয়াটার। এই রিয়াক্টিভিটি সিরিজটা একটু মনে রাখতে হবে, এটা থেকে প্রশ্ন আসে। যদি SN2 বলে তখন এই রিয়াক্টিভিটি ঘোড়ার ডিমের কোনো জায়গা নেই। সো যদি SN1 বলে, কারণ SN1-এর নিউক্লিওফাইলের ওপর কোনো ডিপেন্ড নেই। যদি SN2 বলে তখন এই অর্ডার অনুযায়ী আমাদের করতে হবে।
নেক্সট, নেচার অফ দ্য লিভিং গ্রুপ। কি বললো না, নেচার অফ দ্য লিভিং গ্রুপ, লিভিং গ্রুপের ওপর কিভাবে ডিপেন্ড করে। আগের দিনই বলেছিলাম লিভিং গ্রুপ যত সহজে বেরিয়ে যেতে পারবে রিয়াকশানের স্পিড তত বাড়বে। ঠিক আছে, দেখো এইখানে কি দেওয়া আছে, দ্য লিভিং গ্রুপ অ্যাবিলিটি অফ দ্য হ্যালাইড আয়ন ডিপেন্ডস অন দ্য স্ট্রেংথ অফ দ্য সিএক্স। যত সিএক্স বন্ডটা উইক হবে, মানে কার্বন হ্যালাইড বন্ড যত উইক হবে, সেই হ্যালাইডটা তত সহজে বেরিয়ে যাবে। এই জন্য দেখবি তোমাদের যখন আমি রিয়াক্টিভিটি অর্ডার পড়িয়েছিলাম, বলেছিলাম CH3I সব থেকে বেশি রিয়াক্টিভ, তারপরে CH3Br, তারপরে বলেছিলাম CH3Cl, তারপরে বলেছিলাম CH3F, কেননা CI বন্ড লেন্থটা সব থেকে বেশি, CI-Br এর থেকে, CCl এর থেকে, CF এর থেকে, তাই জন্য কি হবে, এইটা হাইলি রিয়াক্টিভ। আর লোয়েস্ট কার, CF এর সব থেকে লোয়েস্ট এনথালপি। অ্যান্ড আয়োডাইড ইজ দ্য বেস্ট, ওয়াই পোরেস্ট লিভিং গ্রুপ। সো লিভিং গ্রুপ অর্ডার কি হবে, I- সব থেকে ভালো, তারপরে Cl-, তারপরে Br-, তারপরে হচ্ছে একটা জিনিস অল্টারনেটিভ হয়ে গেল, I- এর পর হবে Br-, তারপরে হবে Cl-, তারপরে হবে F-। ক্লিয়ার? ক্লিয়ার। দেখ SN1 SN2 মোটামুটি যা ছিল তোদের হয়ে গেছে, যেটা একটু বাকি আছে সেটা হচ্ছে ওর স্টিরিওকেমিস্ট্রি। দেখ ওটা স্টিরিওকেমিস্ট্রিটা তোদের যদি জানতে হয় তাহলে তোকে কি করতে হবে বলতো, তোকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে একটু স্টিরিও আইসোমার সম্পর্কে, এনানসিওমার কাকে বলে, আরএস কাকে বলে, রেসিমাইজেশন কাকে বলে, ইনভার্সন কাকে বলে। তো তুই তো এখন সেইগুলো জানিস না, তো সেইগুলো যখন তুই জানিস না, তোকে মেকানিজমটা বোঝানো বা ওই স্টিরিওকেমিস্ট্রির কি চেঞ্জ হচ্ছে সেইটা বোঝানো একটু কষ্টসাধ্য হবে। তাই জন্য আমি কি করছি, ওইটা এখন অ্যাভয়েড করে যাচ্ছি। দেখো এইবার আমরা পড়ব যে ডিফারেন্স বিটুইন SN1 SN2, যেই এফেক্টগুলো আমরা পড়লাম সেইগুলো আমরা দেখব আস্তে আস্তে করে। আচ্ছা একটা কাজ করি, এদিকে একটু জায়গাটা নিই, সিলেক্ট। আচ্ছা আচ্ছা, এটাকে একটু এই দিকে নিয়ে আসি, দেখা যাচ্ছে না? আচ্ছা এইবার ভালো হয়েছে, দেখ ঠিক আছে, তাহলে এই দিকের জায়গাটা আমি ইউজ করতে পারবো। দেখ প্রথম পয়েন্ট কি বলেছে, mechanism and the rate of the order. দেখ SN2 mechanism, bond breaking and living group, bond breaking with the living group and bond formation with the nucleophile takes place simultaneously. বারবার বলেছি SN1 এর 2 এর ক্ষেত্রে কি হয় না, বন্ড ব্রেকিং কার সঙ্গে বন্ড ব্রেকিং, উইথ দ্য লিভিং গ্রুপ, অ্যান্ড বন্ড মেকিং কার সঙ্গে বন্ড মেক করছে, উইথ দ্য নিউক্লিওফাইল। প্রসেসটা কি আলাদা আলাদা ঘটছে না, প্রসেসটা একই সাথে ঘটছে, সাইমালটেনিয়াসলি ঘটছে। দিস ইজ ফর SN2, বাট ইন কেস অফ SN1 সেখানে কি হচ্ছে, দ্য স্টেপ ওয়াইজ মেকানিজম, দ্য বন্ড অফ লিভিং গ্রুপ ইজ ব্রোকেন ইন দ্য ফার্স্ট, while the bond formation with the nucleophile takes place in the second step. তাহলে এক্ষেত্রে কি হয়, আগে বন্ড ব্রেকিং হয়, কার সঙ্গে ব্রেকিং হয়, লিভিং গ্রুপের সাথে, আবার তারপর কিছু সময় পরে সেকেন্ড স্টেপে গিয়ে ওই যে আমাদের কার্বোক্যাটায়নটা তৈরি হলো বন্ড ব্রেকিংয়ের পর, সেই কার্বোক্যাটায়নের সঙ্গে কি হবে না, আমাদের যে নিউক্লিওফাইল আছে সেটা অ্যাটাচড হবে। ভালো করে দেখালে আমরা কি করে দেখাতে পারি, দেখো SN1 এর ক্ষেত্রে কি হয়, ধরো RCl, সিএলটা প্রথমেই বেরিয়ে যাবে, বেরিয়ে কি তৈরি করবে,
কার্বোক্যাটায়ন তৈরি করবে আর Cl মাইনাস তৈরি করবে। সেকেন্ড স্টেপে কি হবে, যে কোনো একটা নিউক্লিওফাইল গ্রুপ N মাইনাস গিয়ে একে অ্যাটাক করবে, তাহলে বন্ড ব্রেক হবে নিউক্লিওফাইলিক। তাহলে এটা আমাদের কি স্টেপ 1, এটা কি স্টেপ 2। তাহলে ফার্স্ট স্টেপে কি হয় বন্ড ব্রেকিং, সেকেন্ড স্টেপে কি হয় বন্ড মেকিং। দিস ইজ SN1। বাট SN2-র ক্ষেত্রে কি হয় না, নিউক্লিওফাইল সাথে সাথে আরকে গিয়ে অ্যাটাক করে, Cl সাইমালটেনিয়াসলি ভাঙতে থাকে, তাহলে কি হবে NU আর Cl। এরকম একই সাথে এরকম বন্ডগুলো ভাঙতেও থাকে, জুড়তেও থাকে, তারপর শেষে গিয়ে এটা পুরোপুরি ভেঙে যায়। তাহলে প্রসেসটা কি ঘটছে না সাইমালটেনিয়াসলি ঘটছে। যেহেতু সাইমালটেনিয়াসলি ঘটছে সেটা SN2, আর যেহেতু এটা আগে ব্রেক করে যাচ্ছে তারপরে আবার মেক হচ্ছে, দুটো ডিফারেন্ট স্টেটে ঘটছে, তাই জন্য এটাকে দুটো ডিফারেন্ট স্টেপে ঘটছে, এটাকে আমরা বলি SN1। এটা হচ্ছে মেকানিজমের ডিফারেন্স। এর মধ্যে আমরা জানি এটাকে বলা হয় RDS। দেখো পরের পার্থক্যই এটা। এর রেটটা কার উপর ডিপেন্ড করে, এর রেটটা দেখো বোথ নিউক্লিওফাইল আর সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, বাট এক্ষেত্রে রেটটা কেবলমাত্র Rx এর উপর ডিপেন্ড করে। হয়ে গেল, মানে এই ক্ষেত্রে রেট সমান কি হবে K ইন্টু শুধুমাত্র RCl, বাট এর ক্ষেত্রে কি হবে রেট ইকুয়াল টু RCl সাবস্ট্রেট ইন্টু নিউক্লিওফাইল, দুটোর উপরেই ডিপেন্ড করছে। নেক্সট, নেচার অফ দ্য সাবস্ট্রেট, যে সাবস্ট্রেটগুলো থাকবে তার নেচার। SN2 রিয়াকশন ওয়ার্ক বেস্ট ফর প্রাইমারি, অর্ডারটা তোদেরকে আগেই বলেছিলাম। SN2-র ক্ষেত্রে কি হবে 1 ডিগ্রি স্টেরিক সব থেকে কম, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এর ক্ষেত্রে কি হবে টার্সিয়ারিটা সব থেকে বেশি, মানে প্রথমে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। বোঝা গেল? দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। এইবার যদি বলছে যে সেকেন্ডারি ব্যবহার করা হয়, দেখ এই 2 ডিগ্রিটা কি আছে, দেখ মিডিলে চলে এসছে। 2 ডিগ্রির ক্ষেত্রে ডিফারেন্স কি হবে, সলভেন্ট আসবে না। যদি 2 ডিগ্রির ক্ষেত্রে আমরা পোলার প্রোটিক দেই, কি দিই পোলার প্রোটিক। একটু আগে কি বললাম, যদি পোলার প্রোটিক্ট হয় তাহলে সে বোথ ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে পজিটিভ এবং নেগেটিভ বোথকে স্টেবিলাইজ করতে পারে। যেহেতু বোথকে স্টেবিলাইজ করতে পারে তাহলে এক্ষেত্রে অবশ্যই কি হবে SN1 যাবে। কিন্তু এই 2 ডিগ্রি যদি পোলার অ্যাপ্রোটিক দিই, আর পোলার অ্যাপ্রোটিক মানে কি, পোলার অ্যাপ্রোটিক মানে হচ্ছে শুধুমাত্র ক্যাটায়নকে স্টেবিলাইজ করতে পারে বা শুধুমাত্র প্লাসকে নেগেটিভ স্টেবিলাইজ করতে পারে, তাহলে অবশ্যই কি হবে SN2 মেকানিজম হবে। তাকে এটাই লেখা আছে সেকেন্ডারি হ্যালাইড মিক্সড উইথ মিক্সড মেকানিজম দেখাবে। পোলার প্রোটিকের ক্ষেত্রে এক, পোলার অ্যাপ্রোটিকের ক্ষেত্রে আরেক। নেক্সট পয়েন্ট, স্ট্রেংথ অফ দ্য নিউক্লিওফাইল। কি বলছে না যে নিউক্লিওফাইলগুলো ইউজ করছি তার স্ট্রেংথের ওপরে। একটু আগেই 1000 বার ধরে তোদের পড়ানো হলো SN1 এর ক্ষেত্রে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন তার রেট ডিটারমাইনিং স্টেপে নেই, তার কোনো ভূমিকা নেই। দেয়ার ইজ নো এফেক্ট অফ নিউক্লিওফাইল ইন কেস অফ SN1 মেকানিজম। সো SN1 বিক্রিয়া যখন হবে তখন সেই বিক্রিয়ায় নিউক্লিওফাইলের কোনো প্রভাব থাকবে না। বাট SN2 হলে নিউক্লিওফাইলের স্ট্রেংথ বাড়লে SN2 অর্ডার বাড়বে, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন বাড়লে SN2 বাড়বে, নিউক্লিওফাইলের স্টেবিলিটি বাড়লেও বাড়বে। দেখো SN1 reaction usually faster in weak nucleophile, mainly কোনো এফেক্ট নেই, কিন্তু এখানে দেখ ফাস্টার উইথ স্ট্রং নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। লিভিং গ্রুপ এবিলিটি, বেটার দ্য লিভিং গ্রুপ বোথই ফাস্টার হবে। আর SN1 এর ক্ষেত্রে যেহেতু এটা ব্লেড ডিটারমাইনিং স্টেপ, এর ক্ষেত্রে এই জন্য এটা মোর ইম্পর্টেন্ট। তাহলে লিভিং গ্রুপটা কার ক্ষেত্রে মোর ইম্পর্টেন্ট, SN2 এর ক্ষেত্রে। নেক্সট, সলভেন্ট এফেক্ট।
দেখো SN2 reacts in polar aprotic and it is polar protic and polar aprotic। তাহলে এই আমাদের মোটামুটি যে SN1 SN2 যে বিস্তার একটা মেকানিজম রিয়াকশান অর্গানিকের রিয়াকশান মেকানিজম বা রিয়াকশানগুলো কোন পাথওয়েতে যায়, অনেক পাথওয়ের মধ্যে দুটো পাথ যেটা সবথেকে সিম্পল সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার অ্যান্ড সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার পিনস SN1 অ্যান্ড SN2 এই সম্পর্কিত আমরা একটা ছোট্ট জিনিস বাকি রেখে যেটা আমরা স্টিরিওকেমিস্ট্রি শেখার পর শিখব, বাকিটা তোমাদের ওভারঅল কিন্তু আমি শেষ করলাম। সবাই ভালো থেকো। এরপর আমরা যখন এই চ্যাপ্টারটা আবার পড়ব, মানে শেষের দিকে যখন কোশ্চেন আনসার প্র্যাকটিস করব, এগুলো সম্পর্কে আমাদের আরও প্র্যাকটিস হবে। সবাই ভালো করে পড়াশুনো করো, ভালো থেকো, হ্যাপি লার্নিং।